হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসসি বায়োলজির ষষ্ঠ অধ্যায়ের হৃৎপিণ্ডর গঠন এই টপিকটা নিয়ে আমি তোমাদের সাথে আছি রামি মাহমুদ। ষষ্ঠ অধ্যায় জীবে পরিবহন চ্যাপ্টার থেকে প্রতি বছর এই হৃৎপিণ্ডে টপিক থেকে প্রত্যেক বছর একটা না একটা কোয়েশন থাকে, এমসিকিউ এ সিকিউ এ। তো বিশেষ করে সিকিউ হৃৎপিণ্ডের গঠনটা আসে বা হৃৎপিণ্ড কিভাবে রক্ত সঞ্চালন করে, হৃৎপিণ্ডের কাজ ইত্যাদি এগুলো আসে। সো আজকের এই ভিডিওতে আমরা জানবো হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে। তো চলো শুরু করা যাক। হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে হৃৎপিণ্ডকে একটা জানা দরকার যে হৃৎপিণ্ডকে বলা হয় পাম্পিং অর্গান। এটা আমাদের শরীরের রক্ত পাম্প করে, এই কারণে এটাকে বলা হয় পাম্পিং অর্গান। অন্যতমমূলক প্রশ্নের মধ্যে আসতে পারে যে হৃৎপিণ্ডকে কেন পাম্পিং অর্গান বলা হয়, কারণ হৃৎপিণ্ড অনবরত আমাদের দেহে রক্ত সঞ্চালন করে থাকে। রক্ত সঞ্চালনের কাজটা করে থাকে হৃৎপিণ্ড, এই কারণে হৃৎপিণ্ডকে বলা হয় পাম্পিং অর্গান। হৃৎপিণ্ডের সংজ্ঞাটা যদি আমরা দিই, যে হৃৎপিণ্ডের সংজ্ঞাটা হবে যে দেহের প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকুচন প্রসারণে, এই যে হৃৎপিণ্ড যে অনবরত সংকুচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবৃত হয়, তাকে হৃৎপিণ্ড বলা হয়। যে প্রকোষ্ঠময়, এই প্রকোষ্ঠ শব্দের বাংলা কথা হচ্ছে গিয়ে যে প্রকোষ্ঠ বা চেম্বার, আরেকটা নাম আছে কুটা। সো প্রকোষ্ঠ বা আমরা বলতে পারি কুটা, মানে ঘরের সাথে তুলনা করা হয় কি। তাহলে হৃৎপিণ্ডের চারটা, আমরা জানি হৃৎপিণ্ডের চারটা প্রকোষ্ঠ আছে, এই পেশল অঙ্গ। সেখানে পেশল বলতে এই হৃৎপিণ্ডের যে পেশিবহুল, এটা বুঝেছে পেশিবহুল। আর হৃৎপিণ্ডের পেশিটার নাম, হৃৎপিণ্ডে যে পেশি দ্বারা আবৃত থাকে তাকে বলা হয় কার্ডিয়াক পেশি। হৃৎপিণ্ড যে পেশি দ্বারা আবৃত, অর্থাৎ হৃৎপিণ্ড যে পেশি দ্বারা গঠন, তাকে বলা হয় কার্ডিয়াক পেশি। আর হৃৎপিণ্ডের এই যে বলছে নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকুচন প্রসারণ, এই যে হৃৎপিণ্ডের যে সংকুচন, এই সংকুচনটাকে বলা হয় সিস্টুল। বায়োলজি টার্মে হৃৎপিণ্ডের সংকুচনকে বলা হয় সিস্টুল। আর হৃৎপিণ্ডের যে প্রসারণ, একে বলা হয় ডায়াস্টুল। তাহলে হৃৎপিণ্ডের প্রসারণটাকে বলা হবে ডায়াস্টুল। হৃৎপিণ্ডের প্রসারণটাকে বলা হবে ডায়াস্টুল। আর হৃৎপিণ্ডের সমগ্র দেহে রক্ত সংবহিত হয়। তাহলে সমগ্র দেহে রক্ত সংবহনের দায়িত্বে নিয়োজিত থাকে হৃৎপিণ্ড। সো এখন যদি আমরা হৃৎপিণ্ডের ওজনের কথা চিন্তা করি, যে হৃৎপিণ্ডের ওজন কত হতে পারে। নারী দেহে, পুরুষে এবং নারীদের হৃৎপিণ্ডের ওজনের একটা পার্থক্য আছে, যে পুরুষের হৃৎপিণ্ডের ওজন ধরা হয় গড়ে 200 থেকে 390 গ্রাম। আর নারী দেহে হৃৎপিণ্ডের ওজনের একটু কম থাকে, 200 থেকে 275 গ্রাম। তাহলে পুরুষের হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 390 গ্রাম এবং নারীদের 200 থেকে 275 গ্রাম। এখন হৃৎপিণ্ডের অবস্থানের কথা যদি চিন্তা করি, তাহলে হৃৎপিণ্ডর অবস্থানের কথা যদি চিন্তা করি, হৃৎপিণ্ডের অবস্থান আমরা নর্মালি বুঝতে পারি যে হৃৎপিণ্ডের বাম দিকে অবস্থিত। বাম দিকেও দুই ফুসফুসে মাঝ বরাবর একটু বাঁ দিকে বেশি বাঁকা হয়ে অবস্থিত এবং মধ্যচ্ছদার উপরে। সো মধ্যচ্ছদার ইংরেজি টার্মটা হচ্ছে ডায়াফ্রাম। মধ্যচ্ছদার ইংরেজি টার্মটা হচ্ছে ডায়াফ্রাম। সো এই যে ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা কিন্তু শ্বসনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়াফ্রাম কোথায় বসে, যে আমাদের বক্ষ গহ্বর উদক গহ্বরের ঠিক মাঝখানে একটা পেশিবহুল পর্দা। এটা পেশিবহুল, এটা রাবারের মতো অনেক পেশি, রাবারের মতো সংকুচিত প্রসারণ কম, অর্থাৎ সংকুচন প্রসারণ হয়। সংকুচন প্রসারণের মাধ্যমে সে ফুসফুসে মানে সে ফুসফুসের আয়তন বাড়িয়ে কমিয়ে দেয়। তার মানে এই যে বায়ুধারণ ক্ষমতা বাড়িয়ে দেয় ফুসফুসে, এই জন্য শ্বসনে সাহায্য করে। এই ঠিক ডায়াফ্রামের উপরের দিকে দুই ফুসফুসের মাঝ বরাবর। এখন যদি ফুসফুসগুলো চিন্তা করি, এটা যদি হয় বাম ফুসফুস, এটা যদি হয় ডান ফুসফুস, এই যে বাম ফুসফুসের ঠিক এই যে মাঝ বরাবর একটু বাঁদিকে, এই যে বাঁদিকে হৃৎপিণ্ডটা অবস্থান করে। এই হৃৎপিণ্ডের বাঁদিকে থাকার কারণে এই যে বাম ফুসফুসটা একটু ছোট, ডান ফুসফুস থেকে বাম ফুসফুসটা একটু ছোট হয়। এই হৃৎপিণ্ডকে জায়গা দেওয়ার কারণে বাম ফুসফুসটা একটু ছোট হয়। আর পঞ্চম পাঁজরের ফাঁকে অবস্থান করে এই পাঁজর। পাঁজর আমরা জানি আমাদের বুকের যে হাড় আছে 224টি হাড় আছে। আমাদের বুকের 24টি হাড় আছে। এই 24টি হাড় এই পাঁজরের পঞ্চম নম্বর, অর্থাৎ 5 নম্বর পাঁজরের ঠিক নিচে হৃৎপিণ্ডটার অবস্থান। এই পাঁজরের একটা নাম আছে ইংরেজিতে, যে পাঁজরকে বলা হয় সাধারণত রিবস বা এটাকে বলা হয়
পরশুকা, রিবস বা পরশুকা। সো আমরা জানলাম যে হৃৎপিণ্ডের অবস্থান। এখন হৃৎপিণ্ডের আকার এবং আকৃতি সম্পর্কে যদি ধারণা দেয়, হৃৎপিণ্ড লাল খয়েরি ত্রিকোণাকার মুচার মতো। হৃৎপিণ্ড লাল খয়েরি ত্রিকোণাকার মুচার মতো। এটা দেখতে ত্রিকোণাকার মুচার মতো, লালচে খয়েরি, কালারটা খুব লাল খয়েরি, ত্রিকোণাকার মুচার মতো দেখতে, এরকম ত্রিকোণাকার। এই যে মুচার মধ্যে একদিকে এরকম কোনা করে থাকে, এই জন্য এই বলে ত্রিকোণাকার মুচার মতো। চৌড়া ও ঊর্ধ্বমুখী অংশকে বলা হয় বেস, আর ক্রমশ সরু নিম্নমুখী অংশকে বলা হয় এপেক্স। এটা যদি একটা হৃৎপিণ্ড হয়, সরি আমি একটু সুন্দর করে আঁকতেছি। এটা যদি একটা হৃৎপিণ্ড হয়, হৃৎপিণ্ড যদি এটা যদি হৃৎপিণ্ড হয়, এই যে হৃৎপিণ্ডের যে ক্রমশ যে সরু অংশটা, এই সরু অংশটাকে বলা হয় এপেক্স, আর যে ঊর্ধ্বমুখী যে চৌড়া অংশটা এটাকে বলা হয় বেস। আর হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। সেই জানলাম, এই স্লাইডে আমরা জানলাম হৃৎপিণ্ডের ওজন সম্পর্কে, হৃৎপিণ্ডের অবস্থান সম্পর্কে, আকার আকৃতি সম্পর্কে। সো লাল খয়েরি ত্রিকোণাকার মুচার মতো, ঊর্ধ্বমুখী অংশকে বলা হয় বেস, নিম্নমুখী অংশকে বলা হয় এপেক্স। 12 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। সো এই ছিল হৃৎপিণ্ডের, এই স্লাইডে হৃৎপিণ্ডের অবস্থান, আকার আকৃতি সম্পর্কে বেসিক কিছু কথাবার্তা। সেখানে এই যে আমরা স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছি যে হৃৎপিণ্ডের চিত্র। সো এই যে স্লাইডের মধ্যে যে হৃৎপিণ্ডের চিত্রটা দেখতে পাচ্ছি, হৃৎপিণ্ডের উপরের দিকে যে চৌর অংশটা, যে হৃৎপিণ্ডের উপরের দিকে যে চৌর অংশটা, এই যে হৃৎপিণ্ডের উপরের দিকে চৌর অংশটা, এটাকে বলা হচ্ছে, এই যে চৌর অংশটা এটাকে বলা হচ্ছে বেস, আর নিচের দিকে যে ক্রমশ সরু অংশটা একে বলা হচ্ছে এপেক্স। এই ছিল হৃৎপিণ্ডের আকার এবং এখন যদি আমরা হৃৎপিণ্ডের আবরণ সম্পর্কে জানতে চাই, হৃৎপিণ্ড একটি পাতলা আবরণী দ্বারা আবৃত থাকে। এই আবরণটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের যে পাতলা আবরণ দ্বারা আবৃত থাকে, আবরণের নামটা হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম আবার, এই যে পেরিকার্ডিয়ামের আবার দুইটা পাতলা স্তর আছে। একটা হচ্ছে তন্তুময়, বা এটাকে সাধারণত বলা এখন যদি আমরা হৃৎপিণ্ডের আবরণ সম্পর্কে জানতে চাই, তাহলে হৃৎপিণ্ড একটি পাতলা স্তরে আবরণ আবৃত থাকে, এটার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এই পেরিকার্ডিয়াম আবার দুইটা স্তরে বিন্যস্ত থাকে। একটা হচ্ছে তন্তুময়, আর একটা হচ্ছে মানে মসৃণ। সো মসৃণ অংশটাকে বলা হয় সেরাস, আর যে তন্তুময় যে অংশটা সেটাকে বলা হয় ফাইবারাস। সো পেরিকার্ডিয়ামটা সো পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়ামের দুইটা 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 স্তরে বিন্যস্ত থাকে। একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। সো ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সেরাস পেরিকার্ডিয়াম। সো পেরিকার্ডিয়ামে যদি আমরা ক্লাসিফিকেশন দেখি, পেরিকার্ডিয়াম দুইটা স্তরে গঠিত। একটা তন্তুময় ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এটা থাকে বাহিরের দিকে, আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম, এটা থাকে ভিতরের দিকে। একটু পরে আমরা দেখবো কিভাবে অবস্থান করে। সো এই যে সেরাস পেরিকার্ডিয়াম, এই সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুইটা লেয়ার আছে। সেরাস পেরিকার্ডিয়াম দুইটা, একটা হচ্ছে প্যারাইটাল স্তর, মানে বাইরের দিকে, আর এই প্যারাইটাল কথাটা দ্বারা সাধারণত বাইরের কোনো বস্তুকে বোঝায়। সো বাইরের কোনো কিছুকে বোঝায়। সো প্যারাইটাল কথা দ্বারা আমরা বুঝবো যে বাইরের কোনো কিছু দ্বারা বোঝায়। সো এটা বাইরের দিকে যে সেরাসটা থাকে ওইটাকে বলে প্যারাইটাল স্তর, আর ভিতরের দিকে যে সেরাস স্তরটা থাকে অর্থাৎ সেরাস পেরিকার্ডিয়ামটা থাকে, ওটাকে বলে ভিসেরাল সেরাস পেরিকার্ডিয়াম। এই যে প্যারাইটাল এবং ভিসেরাল, এই দুই স্তরের মাঝখানে কিছু ফ্লুইড পদার্থ থাকে, এটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। সো আমরা নিচের চিত্রের দিকে যদি খেয়াল করি, তাইলে আমরা দেখতে পাবো এই যে একদম বাইরে, এই যে বাইরের যে অংশটা আমি মার্ক করতেছি, এই যে বাইরের যে এই অংশটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এই যে আমি লাল দাগ করতেছি, লাল দাগ অংশটা, এই অংশটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর এই যে এখান থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত যে
এতক্ষণ পর্যন্ত যে অংশটা, এই অংশটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়াম আমরা দুইটা স্তর হচ্ছে, একটা প্যারাইটাল একটা ভিসেরাল। প্যারাইটাল মানে বাহিরে, তার মানে হৃৎপিণ্ডের এগুলো, এই দিকটা হচ্ছে হৃৎপিণ্ডের ভিতরের দিক। সো ভিতরের দিক থেকে বাইরে কোনটা হবে, তার মানে সেরাস পেরিকার্ডিয়ামটা হবে, আমি যদি কালারটা চেঞ্জ করি, এই যে সেরাস পেরিকার্ডিয়ামের যে ভিসেরাল স্তরটা হবে, এটা হবে এই যে ভিতরের দিকে একদম মায়োকার্ডিয়ামের সাথে লাগানো যে স্তরটা, এই যে মার্ক করতেছে, এই স্তরটা হবে ভিসেরাল স্তর। ঠিক আছে। আর এই যে পেরিকার্ডিয়ামের সাথে, এই যে পেরিকার্ডিয়ামের বাহিরের স্তর একদম তন্তুময় ফাইবাসের সাথে যে অংশটা লেগে থাকবে, এই যে অংশটা মার্ক করতেছে, এই অংশটাকে বলা হয়েছে প্যারাইটাল স্তর। কারণ প্যারাইটাল মানেই বাইরের দিকে। সো সেরাস ফাইব্রাসের, সেরাসের যে অংশ, মানে যে অংশটা বাইরের দিকে ফাইবাসের সাথে সংযুক্ত, এই অংশটাকে বলা হয়েছে ভিসেরাল স্তর। আর সেরাসের যে অংশটা মায়োকার্ডিয়াম পেশির সাথে সংযুক্ত, তাকে বলা হচ্ছে ভিসেরাল স্তর। এবং এই দুই স্তরের মাঝখানে, এই দুই স্তরের মাঝখানে, এই দুই স্তরের মাঝখানে কিছু ফ্লুইড আছে। এই যে দুই, এই যে মার্ক করতেছে, হলুদ হলুদ যে দাগ করতেছে, এই দুই স্তরের মাঝখানে কিছু ফ্লুইড আছে। এই ফ্লুইডটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। এই ফ্লুইডটাকে বলা হয় পেরিকার্ডিয়াল ফ্লুইড। তার মানে আমরা জানলাম হৃৎপিণ্ডের আবরণ, হৃৎপিণ্ডের আবরণটা পেরিকার্ডিয়াম, এটা দুইটা স্তর আছে, একটা হচ্ছে ভিসেরাল, সরি হৃৎপিণ্ডের দুইটা স্তর আছে, একটা হচ্ছে তন্তুময় বা ফাইবাস পেরিকার্ডিয়াম, আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। তন্তুময় বা ফাইবাস পেরিকার্ডিয়াম, এই যে তন্তুময় বা ফাইবাস পেরিকার্ডিয়াম, আর একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। এবং এই যে সেরাস পেরিকার্ডিয়ামটা প্যারাইটাল এবং ভিসেরাল, এই দুই স্তরের মাঝখানে কি আছে, পেরিকার্ডিয়াল ফ্লুইড আছে। এই পেরিকার্ডিয়াল ফ্লুইড, এই চিত্রটা, এই চিত্রের মধ্যে আমরা তাই দেখতে পাচ্ছি। তো আমরা নেক্সট নেক্সট দেখি কি আছে। যেমন যদি আমরা হৃৎপিণ্ড সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই, হৃৎপিণ্ড সম্পর্কে যদি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে চাই, যে একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন ভার স্পন্দিত হয়ে প্রতিটি ভেন্ট্রিকল থেকে, বা নিলয়, ভেন্ট্রিকল আর একটা নাম হচ্ছে নিলয়, আমরা পরে জানবো ভেন্ট্রিকল জিনিসটা কি। এই ভেন্ট্রিকল বা নিলয় হচ্ছে হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ, 60টা প্রকোষ্ঠ আছে, 60টা প্রকোষ্ঠের মধ্যে 2টা প্রকোষ্ঠকে বলা হয় ভেন্ট্রিকল, মানে নিলয়, অর্থাৎ একটা ডান ভেন্ট্রিকল, একটা বাম ভেন্ট্রিকল। এই ভেন্ট্রিকল থেকে গড়ে 155 মিলিয়ন বা 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয়। আর স্পন্দিত জীবদ্দশায় স্পন্দনের সংখ্যা কতটুক, যে স্পন্দিত হয় 2600 মিলিয়ন বার, হিউজ একটা পরিমাণ। আর কত লক্ষ টন বা কত মিলিয়ন রক্ত বের করে দেয়, অর্থাৎ রক্ত সঞ্চালিত করে 155 মিলিয়ন, 155 মিলিয়ন। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 6 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়। ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 6 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়। ভ্রূণ জিনিসটা কি, আমরা জানি সাধারণত জনন মাতৃকোষ মিলিত হওয়ার পরে যে জাইগোটটা সৃষ্টি করে, এই জাইগোটটা আস্তে আস্তে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বিভাজিত হতে শুরু করে। বিভাজিত হতে 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 অনেকগুলা কোষের একটা লেয়ার তৈরি করে। হ্যাঁ, যার যে কোষের লেয়ার তৈরি করে, কোষের লেয়ারের মধ্যে 3টা স্তর থাকে, একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। এটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব, মানে এগুলো হাই লেভেলের পড়াশোনা। ওই ভ্রূণ অবস্থা, একদম কচি অবস্থায় যেটাকে বলা হয়, 6 সপ্তাহ যখন বয়স হয়, অর্থাৎ শিশু মানে মায়ের গর্ভে যখন 6 সপ্তাহ বয়স হয়, তখন থেকে হৃদস্পন্দনটা শুরু হয়। তাহলে এখান থেকে আমরা জানলাম যে একজন সুস্থ মানুষের গড়ে 26 মিলিয়ন বার স্পন্দিত হয়, 1.5 লক্ষ টন বা 155 মিলিয়ন রক্ত বের করে দেয়। আর ভ্রূণ অবস্থা এবং মাতৃগর্ভে 6 সপ্তাহ থেকে কি শুরু হয়, 6 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়। এখানে একটা টেকনিক আছে, আমরা পূর্ব পূর্ববর্তী স্লাইডে জেনেছি, যে পূর্ববর্তী স্লাইডে জেনেছি হৃৎপিণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। পূর্ববর্তী স্লাইডে আমরা জেনেছি যে হৃৎপিণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। হ্যাঁ, এই হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। এই যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের আরো কয়েকটা অঙ্গ আমাদের শরীরে আছে, সেগুলো মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে হার্টের সমস্যা, কিডনি ফেলিওর। তো আমরা যদি দেখি এটাদের কি বুঝায়, শর্ট টেকনিকটা এই যে হার্টের সমস্যা, কিডনি ফেলিওর। এই যে হা দ্বারা বুঝাইছে হার্ট, হার্ট দ্বারা বুঝাইতেছে যে হার্টের সমস্যা, কিডনি ফেলিওর, যে হার্টের হা দ্বারা বুঝাইতেছে হার্ট। তার মানে হার্ট, আমরা একটু হৃৎপিণ্ড দেখছি, হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, হৃৎপিণ্ডের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আর এখানে ঠ দ্বারা, এই যে ঠ দ্বারা বুঝাইতেছে ট্রাকিয়া, এই ট্রাকিয়ার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। ট্রাকিয়া বা শ্বাসনালী, এই ট্রাকিয়া বা শ্বাসনালী, এই ট্রাকিয়া বা শ্বাসনালীর দৈর্ঘ্য আমাদের কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। আরেকটা হচ্ছে যে কিডনি দ্বারা সাধারণত বোঝায়, সরি কেন আমার লাইনগুলো একটু ডিসকোয়ালিফাই হয়ে গেছে, এই যে কিডনি দ্বারা বুঝাইছে সেই কিডনি, তার মানে আমাদের যে বৃক্ক, এই বৃক্কের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আরেকটা হচ্ছে ফেলোপিয়ান নালী, ফেলোপিয়ান নালী বা ফেলোপিয়ান টিউব জিনিসটা কি, স্ত্রী দেহে ডিম্বাশয় বলে একটা প্রজনন
অঙ্গ আছে ডিম্বাশয়। এই ডিম্বাশয় নিজে নালীর দ্বারা উন্মুক্ত। সো আমি যদি এটা যদি হয় ডিম্বাশয়, এইখানে ডিম্বাণু উৎপন্ন হয়, ডিম্বাণুর যে নালী দ্বারা উন্মুক্ত হয়, এই নালীটাকে বলা হয় ফেলোপিয়ান টিউব। এগুলা একাদশ অধ্যায়ে, এই যে ফেলোপিয়ান টিউব সম্পর্কে ভালো মতো ধারণা পাবে একাদশ অধ্যায়ে, যখন জীবে প্রজনন চ্যাপ্টারটা পড়া হবে তখন ফেলোপিয়ান নালী সম্পর্কে ধারণা। সো আমরা জানলাম যে আমাদের দেহে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের অঙ্গগুলা, যে হার্টের সমস্যা, কিডনি ফেলিওর, এখানে হ দ্বারা হার্ট বা আমাদের হৃৎপিণ্ড, ঠ দ্বারা ট্রাকিয়া, আর কিডনি দ্বারা তো আমরা বুঝতেছি কিডনি, আর ফেলিওর ফেলোপিয়ান নালী। এটা একাদশ অধ্যায়ে ভালো মতে জানবো।